এই বৃষ্টিগুলো যেন তোমার মতো হঠাৎ আসে, মন ভিজিয়ে রেখে যায়। থিয়া হেসে ওঠে। আর তুমি যেন বৃষ্টির মতোই, না এলেও চলে না। এই না বলার মধ্যে যত ভালোবাসা, তা হয়তো হাজারটা কবিতার চেয়েও গভীর। পিছন থেকে ছোট্ট পায়ে ছুটে আসে আয়রা, বাবা মায়ের কাছে এসে জড়িয়ে ধরে দুজনকে। তার ছোট্ট হাতগুলো যেন পুরো পৃথিবী জড়িয়ে ধরে। একটা সকাল এভাবেই ধরা দেয়, নরম আলো, বৃষ্টির ছোঁয়া, ভালোবাসার চা, আর পূর্ণ এক সংসার। এই তো জীবন। চা শেষ করার পর থিয়া উঠে দাঁড়ালো। আজ রান্না আমি করব, খুব স্পেশাল কিছু। আফান হেসে উঠল। তোমার রান্না মানে আমি সকাল থেকে দুপুরে হাঁপিয়ে উঠি, কারণ গন্ধেই খিদে পেরেছে। থিয়া টুক করে একটা ধমক দিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। কারণ এর আগেও থিয়া দুবার রান্না করেছিল। রান্নাতে পারদর্শী নয় ঠিকই, কিন্তু ইউটিউব থেকে রেসিপি শিখে দারুণ রান্না করেছিল। গন্ধে সারা বাড়ি মোমো করছিল। আফান তখনও বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকিয়ে আছে, কিন্তু ওর চোখের ভাষা কেমন যেন বদলে গেছে। এই চিরচেনা হাসি আজ একটু কম। সেই নিশ্চিন্ত চোখে যেন অদ্ভুত এক চিন্তার ছায়া। হঠাৎই ফোনটা বেজে ওঠে। আফান ব্যালকনির টেবিলে রাখা ফোনটা তুলে নেয়। দেখে স্ক্রিনে একটা অপরিচিত নাম্বার। হ্যালো। ওপাশ থেকে কণ্ঠটা কাঁপছে। আসসালামু আলাইকুম, আমি রিফন, আপনার পুরনো ক্লাসমেট সোহেলের কলিগ। আফানের মুখটা কালো হয়ে আসে। কি হয়েছে? স্যার, সোহেল একটা অ্যাক্সিডেন্ট করেছে। সে আপনার নাম বলে গেছে হাসপাতালের রেজিস্টারে। আপনিই তার এমার্জেন্সি কন্ট্রাক্ট। আফান কিছুক্ষণ চুপ থাকে, তারপর শুধু বলে, ঠিক আছে, আমি আসছি। থিয়া তখন রান্নাঘর থেকে উকি মেরে জিজ্ঞেস করে, কি হয়েছে আফান? আফান একটু চুপ করে, মুখে হাসি ফোটানোর চেষ্টা করে পারছে না। একটা কাজ আছে, বাইরে যেতে হবে, খুব জরুরি। আমি আসি। না, তুমি আরের সঙ্গে থাকো, আমি 1 ঘন্টার মধ্যে ফিরবো। থিয়া কিছু বলতে গিয়ে থেমে যায়। কিছু একটা আছে, সেটা তার চোখ বলছে, কিন্তু বিশ্বাসের জায়গাটাও গভীর। তাই প্রশ্ন না করে মাথা নেড়ে দেয়। বৃষ্টির ফোঁটা যেন একটু ভারী হয়ে পড়ছে, আকাশটাও কেমন গম্ভীর। থিয়া রান্না বন্ধ করে জানালার পাশে এসে দাঁড়ায়। জানালার কাজ বেয়ে পানি গড়িয়ে পড়ছে, আর তার ভিতরে নিজের প্রতিবিম্ব দেখছে সে। আমার আফানের কিছু যেন না হয়, কিছুতেই না। অন্যদিকে আফান ছুটে চলে হাসপাতালের দিকে। মনে মনে হাজারো প্রশ্ন। সোহেল তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু ছিল, একসময় খুব কাছের, কিন্তু অনেক বছর হলো যোগাযোগ নেই। তবুও তার নামটাই বলেছে ইমার্জেন্সির জন্য। হাসপাতালে পৌঁছতেই নার্স এসে বলল, এই দিকে স্যার, উনি আইসিইউতে, একটু আগে জ্ঞান ফিরেছে, আপনাকেই খুঁজছে। আফান দৌড়ে গেল। আইসিইউতে ঢুকেই সোহেলকে চোখে চোখ ছলছল করে উঠল। সোহেলের মুখ জড়ানো ব্যান্ডেজে, নিঃশ্বাস নিচ্ছে অক্সিজেনে। তাকে দেখে চোখ মেলে বলল, তুই এলি, জানতাম তুই আসবি। তুই এমন করলি কেন রে ভাই? দেখে শুনে চলবি না? সোহেলের হাত ধরে বলল, তোর কাছে একটা অনুরোধ, আমার ছোট বোন রুহির দায়িত্ব তোকে নিতে হবে। রোহি? সে তো তোদের গ্রামের বাড়িতে থাকে না। না, এখন ঢাকায় পড়ে, আর বাবা মা কেউ নাই। আমি যদি না বাঁচি, ওকে তুই আগলে রাখিস প্লিজ ভাই আমার। আফানের চোখে জল এসে যায়। সোহেল ধীরে ধীরে অজ্ঞান হয়ে পড়ে। মনিটরের বিট ধীরে ধীরে ওঠানামা করছে। নিঃশব্দে একটা কেঁপে ওঠা মুহূর্ত। একটা পুরনো বন্ধুত্বের সূত্রে তৈরি হতে যাচ্ছে এক নতুন দায়িত্ব। আফান বেরিয়ে আসে, মাথার মধ্যে শুধু একটাই চিন্তা, থিয়াকে কিভাবে বোঝাবে। সকাল পেরিয়ে এখন দুপুর, আকাশটা তখনও মেঘলা, মাঝে মাঝে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ঘড়িতে টিকটিক শব্দ চলছে, অথচ থিয়ার কাছে মনে হয়েছে এখন একেবারে থমকে গেছে। আফান এখনও ফেরেনি। রান্নাঘরের চুলোয় তরকারি অনেক আগেই নামানো। আয়রা খেলতে খেলতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। বাড়ির সবাই দুপুরের খাবার খেয়ে নিয়েছে। তারপর সবাই যার যার ঘরে বিশ্রাম নিতে চলে গেছে। শুধু থিয়া একা বসে আছে ডাইনিং টেবিলের পাশে চুপচাপ। হঠাৎ কিছু একটা টের পেল সে। না, এ শুধু অপেক্ষা নয়, এই মন খারাপটার পিছনে কিছু আছে। আফান ফোন করতেও পারে, করলো না কেন? একবার ফোনে কল করলো থিয়া, সুইচ অফ দেখিয়ে ফোন বন্ধ। বুকের মধ্যে কেমন একটা কষ্ট হলো তার।
কেউ কেউ দূরে না গিয়েও দূরে সরে যায়। এই অনুভূতিটা খুব চেনা। কিছুক্ষণ পর দরজায় টুক করে শব্দ হলো। থিয়া দৌড়ে গেল দরজা খুলতে। আফান দাঁড়িয়ে আছে, ভিজে চুল, চোখে ক্লান্তি, হাতে ছোট্ট একটা ব্যাগ। এত দেরি করলে কেন? আফান কাপা কণ্ঠে বলল। রাস্তায় জ্যাম ছিল আজ, তাই সময় লেগে গেল। থিয়া ভিতরে চলে গেল মুখ ভার করে। আফান চুপচাপ জামা পাল্টে এলো। বাড়ি ফিরে এসে সে যেন অস্বস্তিতে পড়ে গেছে। থিয়ার চোখে চোখ রাখতে পারছে না। তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? থিয়ার সরল অথচ ধারালো প্রশ্ন। আফান চুপ। তুমি আজ এমন একটা অবস্থায় চলে গেলে, বললে না কিছু, ফোন বন্ধ, না কোনো মেসেজ, না জানালে কোথায় গেলে। তবুও আমি বিশ্বাস করেছিলাম তুমি আসবে। কিন্তু এই চোখ, তোমার চোখ বলছে তুমি কিছু লুকাচ্ছ আফান। আফান এবার ধীরে ধীরে বলে ওঠে। সোহেল, আমাদের ক্লাসমেট, অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে ছিলাম। তুমি এটা আগেই বলতে পারতে। ভুল বুঝতাম কেন? তুমি এমন করছো কেন আফান? আফান এবার মুখ নিচু করে ব্যাগটা খুলে ভিতর থেকে একটা ছোট খাম বের করে। সোহেলের ছোট বোন রুহি এখন একেবারেই একা। সোহেল হয়তো বাঁচবে না, আমাকে বলে গেছে রুহির দায়িত্ব নিতে। থিয়া হতবাক। মানে তুমি তার অভিভাবক হবে? মানে আমি তার ভাইয়ের মতো দায়িত্ব নেব, এমন কিছু নয়। তবে তুমি লুকালে কেন? এই ভাইয়ের মতো ব্যাপারটাই তো সমস্যা। থিয়ার গলা কেঁপে যায়। আফান আর কিছু বলে না, শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার মুখের অভিব্যক্তি দেখে থিয়ার চোখে জল চলে আসে। আমি শুধু জানতে চেয়েছিলাম তুমি আমায় বিশ্বাস করো কিনা। তুমি যদি বলতে আমি নিজে বলতাম যেতে তোমাকে সোহেলের কাছে। আমি তো তোমার অংশ আফান, তোমার ছায়া না আমি? আফান এবার এগিয়ে আসে, থিয়ার দুহাত ধরে ফেলে। তোমার কাছে আমি আসতে চেয়েছিলাম, কিন্তু মাঝে মাঝে পুরনো দায়িত্ব সম্পর্কের ভার নিজের টাইমটাকে পিছিয়ে রাখতে হয়। ভেবেছিলাম একটু সামলে নেই, তারপর বলবো, কিন্তু আমি ভুল করেছি, খুব ভুল। একটু দূরেই আয়রার কান্নার আওয়াজে থিয়া ছুটে যায়। মেয়ে ঘুম থেকে উঠে কাঁদছে। তাকে কোলে তুলে আদর করে ঘুম পাড়াতে থাকে থিয়া। আফান ওর পিছনে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে থাকে। একটা সুন্দর সকাল আজ সত্যি সত্যি অন্যরকম হলো। রুহির আগমন এখন শুধু একটা দায়িত্ব নয়, বরং এক নতুন ভাগ এই পরিবারের জীবনে। থিয়া জানে সব কিছুই বদলাতে পারে, তবুও ভালোবাসা যদি সত্যি হয় তা টিকে যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। আকাশে গাঢ় মেঘের আস্তরণ, বাতাসেও এক অজানা শীতলতা। থিয়ার মনে তেমনই এক ছায়া, অস্বস্তি, অস্থিরতা। আফান বারান্দায় বসে আছে। তার চোখের দৃষ্টি খুব দূরে, বহু দূরে, ঠিক যেখানে পৌঁছতে চায় না থিয়া। রুহি কবে আসবে? প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু থিয়ার কণ্ঠে এক অজানা শূন্যতা। আফান ধীরে বলল, আজ রাতে আসছে, ট্রেন ধরেছে বিকেল 4টায়, 8টার মধ্যে পৌঁছে যাবে। আমি স্টেশন থেকে নিয়ে আসবো। থিয়া মাথা নাড়ল, কিছু বলল না। এই নীরবতা অনেক কিছুই বলে দেয়। আফান বুঝল। রাত 7:50। আফান বেরিয়ে যায়। থিয়া বারান্দার দরজায় দাঁড়িয়ে থাকে, আকাশের দিকে তাকিয়ে। হাতের মুঠোফোনে টাইম চেক করে বারবার। ঠিক 8:22-এ গেটের বাইরে গাড়ি এসে থামে। গেট খুলে থিয়া দাঁড়িয়ে দেখে আফান পাশে দাঁড়ানো, আর তার পিছনে একটা মেয়ে, মাথায় হালকা ওড়না, সাদামাটা পোশাক, চেহারাটা শান্ত, চোখ দুটো গভীর, কিন্তু যেন সেই চোখে জমে আছে কোনো অতীতের ঝড়। রুহি, তার বয়স প্রায় 20-21 হবে। চোখের নিচে হালকা ক্লান্তির রেখা, ঠোঁটে কোনো রং নেই, কিন্তু মুখে একটা আশ্চর্য রকম স্নিগ্ধতা। আফান ধীরে বলে, থিয়া ও রুহি, সোহেলের বোন। রুহি, উনি থিয়া, আমার স্ত্রী। থিয়া এগিয়ে এসে একটা হালকা হাসি দেয়। রুহি মাথা নিচু করে বলে, ধন্যবাদ ভাবি। ভাবি, একটা ছোট্ট শব্দ, কিন্তু থিয়ার মনের কোণায় কেমন যেন একটা ঢেউ লাগে। সে জানে না কেন। রুহির কণ্ঠে অভিমান নেই, কিন্তু অভিজ্ঞতা আছে। নতুন কেউ নয়, একটা নতুন গল্প। ঘরে ঢোকার পর রুহিকে নিজের ঘর দেখিয়ে দেয় থিয়া। আয়রাও তখন ঘুম থেকে উঠে ঘর থেকে বের হয়। মাম্মা আর বাবাইকে দেখে হেসে ওঠে সে। রুহিকে দেখে একটু চমকে যায়। এই আন্টিটা কে? থিয়া আদর করে বলল, এই আন্টি আজ থেকে আমাদের সাথেই থাকবে। রুহি মুচকি হাসে। আয়রা যেন তৎক্ষণাৎ তাকে পছন্দ করে ফেলে। রাতে খাবার টেবিলে বসে তিনজন একসাথে খাচ্ছে, আর আয়রা টিভিতে কার্টুন দেখছে।
বাড়ির বাকি সবাই আড্ডাতেই খেয়ে নিয়েছে। আফানের জন্য অপেক্ষা করতে চাইলে থিয়া নিষেধ করে দেয়। সে আফানকে ঠিকভাবে খাওয়াবে বলে জানায়। আফান একটু বেশি রুহির দিকে খেয়াল রাখছে। তার প্লেটে কি লাগবে, পানি আছে কি না, এসব নিয়ে বারবার খোঁজ নিচ্ছে। থিয়া খেয়াল করছে সবই, সে কিছুই বলছে না, কিন্তু তার চোখে জমে উঠেছে এক অদ্ভুত বেদনা। রাত 11টা, সবাই ঘুমোতে চলে গেছে। থিয়া বারান্দায় দাঁড়িয়ে, আকাশে চাঁদ নেই, শুধু একরাশ ঘন মেঘ। আফান এসে পাশে দাঁড়ায়। আজ সারাদিন তুমি খুব চুপ ছিলে। তোমার খেয়াল হয়েছিল? তোমার এক একটা চুপ করা হাজার শব্দেও জোরে বাজে আমার কানে। থিয়া চেয়ে থাকে তার দিকে। আমি কিছু বলিনি, কিন্তু আমি অনুভব করেছি আজ তুমি ওকে দেখে একটু অন্যরকম হলে। হয়তো তুমি জানো না তোমার দৃষ্টির রং কিভাবে বদলায়। আফান একটা দীর্ঘশ্বাস ফেলে। আমি দায়িত্ব নিচ্ছি রুহি, আর কিছু না। আর কিছু না, এই আর কিছু না বলেই তো সম্পর্ক ভাঙে আফান। মেয়েরা অনুভব করে, চোখ বুঝে ভালোবাসে। আমি বিশ্বাস করি তোমায়, তবুও ভয় পাই। জানো কেন? কারণ রুহির চোখে কিছু আছে, কিছু অতীত, কিছু আবেগ, কিছু না বলা কথা। আফান চুপ করে থাকে, একটা শব্দ বের হয় না তার মুখ থেকে। সেই রাতে থিয়া ঘুমোতে পারে না। ঘরে জানালার ফাঁক দিয়ে আলো পড়ে তার চোখে, আর তার হৃদয়ে গড়ে এক প্রশ্ন, এই নতুন মেয়েটা কি সত্যি সোহেলের বোন মাত্র, নাকি আছে অন্য কোনো অজানা যোগ? রাত প্রায় 1টা, থিয়া বিছানায় শুয়ে পাশে ঘুমন্ত আয়রাকে জড়িয়ে রেখেছে। চোখ দুটো বন্ধ করলেও ঘুম আসছে না কিছুতেই। একটা কৌতূহল, একটা অস্বস্তি, একটা অসম্পূর্ণ প্রশ্ন তার ভিতরে ঘুরপাক খাচ্ছে। রুহির চোখ, ওর সেই গভীর ঝিমিয়ে থাকা চোখে এমন কিছু আছে যেটা চোখ এড়ালেও মন এড়ায় না। হঠাৎ মাথায় এলো রুহির ব্যাগটা। আজ সন্ধ্যায় ওর ব্যাগটা একটা কোণে রাখা ছিল। রুহি তখন গোসল করছিল। কিছু খোঁজা নয়, কিছু বোঝা। এই উপলক্ষে থিয়া নিঃশব্দে ঘর ছেড়ে উঠে যায়। বাড়ির সবাই তখন ঘুমিয়ে। রুহির ব্যাগ এখনও সেই জায়গায়, খুব গুছিয়ে রাখা জিনিস। একটা মেয়ে যেমন করে নিজের অতীত সাজিয়ে রাখে, ঠিক তেমন। ব্যাগ খুলতেই চোখে পড়ে একটা ছোট্ট খাম, ভাঁজ করে রাখা একটা চিঠি। থিয়ার বুকটা ধক করে ওঠে। খামের উপর লেখা নাম। আহফান ভাইয়া। তারিখ দেখে বোঝা যায় চিঠি পুরনো, বছর 3 আগে লেখা। থিয়া আর নিজেকে ধরে রাখতে পারে না, চিঠি খুলে পড়তে শুরু করে। আহফান ভাইয়া, জানি আপনি এই চিঠিটা হয়তো কখনোই পড়বেন না, কিন্তু তবুও আমি লিখছি, কারণ কিছু কথা মনে পুষে রাখা মানেই হলো নিজেরকে শাস্তি দেওয়া। আপনি হয়তো জানেন না, আমি আপনাকে প্রথম দেখেছিলাম ভাইয়ার সাথে একদিন কলেজের গেটের সামনে। আপনি হেসে কিছু একটা বলছিলেন, আর আমি শুধু দেখছিলাম। সেই হাসিটা আমার হৃদয়ে গেঁথে যায়। আপনি কি জানেন, সেই দিন থেকেই আমি আপনাকে স্বপ্নে দেখতে শুরু করি। আমি জানতাম আপনি কখনোই আমাকে সেভাবে দেখেননি। আপনি আমার বড় ভাইয়ের বন্ধু। আপনি খুব গম্ভীর, ভদ্র, সোজাসাপটা একজন মানুষ। আমি অনেকবার চেষ্টা করেছি বলার, কিন্তু পারিনি। আর যখন একদিন সাহস করে আপনাকে বললাম, আপনি শুধু বলেছিলেন, রুহু, তুমি আমার ছোট বোনের মতন, এভাবে আর কখনো কিছু বলো না। সেই দিন আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু আজ বুঝি আপনি ঠিকই বলেছিলেন। আমি এখনও আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি না, কিন্তু মনে রাখতে চাই আপনি কিভাবে ভদ্রতা শিখিয়েছিলেন। আপনি চাইলে এই চিঠিটা ছিঁড়ে ফেলে দিতে পারতেন, আমি কিছুই বলবো না। কিন্তু জানেন, আপনার প্রতি আমার অনুভূতিটা একতরফাই হলো, পবিত্র ছিল। চিঠিটা পড়ে থিয়ার গলা শুকিয়ে যায়। সে চুপচাপ চিঠিটা আবারও ভাঁজ করে ব্যাগে রেখে দেয়। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, কিন্তু সেটা কোনো অপমান বা ঈর্ষার নয়, বরং একটা স্বস্তি। আফান রুহিকে কখনোই ভালোবাসেনি। সে সোজা সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। আর রুহি, সে ভালোবেসেছিল নীরবে, একতরফাভাবে, এবং নিজের অনুভবকে নিজের ভিতরেই আটকে রেখেছিল। থিয়া ধীরে পিছনে ঘুরে দাঁড়ায়। তখন পিছন থেকে দরজায় খচমট শব্দ। রুহি দাঁড়িয়ে, ওর চোখে জল, মুখে কাঁপা কাঁপা হাসি। আপনি পেরেছেন ভাবি। থিয়া চমকে ওঠে, একটু লজ্জিতও হয়। আমি দুঃখিত রুহি, আমি শুধু জানতে চেয়েছিলাম তুমি তুমি কি। রুহি ধীরে কাছে আসে।
আমি ভালোবাসতাম, কিন্তু সে আমাকে ভালোবাসেনি। আপনাদের দেখা আজ বুঝি ভালোবাসার মানেই প্রাপ্তি নয়। আপনি আমায় চিঠি পড়েছেন ঠিকই, কিন্তু আপনি আমাকে বিচার করেননি। এটাই বড় পাওয়া। থিয়া এবার ওকে বুকে জড়িয়ে ধরে। তুমি আমার শত্রু নও রুহি, তুমি আমার মতোই একজন মেয়ে যে চেয়েছে ভালোবাসা পেতে। ভুল কেউ করে না, ভুল শুধু সেই সম্পর্ক যা সঠিক মানুষকে খুঁজে পায় না। সেই রাতে দুই নারী দুটি হৃদয় একসাথে নিঃশব্দে কেঁদে দেয়। আফান তখনও কিছু জানে না। রাত পেরিয়ে সকাল। থিয়া উঠেছে অনেক আগেই। আজকেও রান্নাঘরে নিজেই রান্না করছে আফানের পছন্দের খাবার, আলু ভর্তা, গরু মাংস, গরম গরম ভাত, সাথে চাল। রুহি আজ একটু দেরি করেই উঠেছে, চুল খোলা, চোখে ঘুমের ছায়া। রান্নাঘরের দরজার পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকে থিয়ার দিকে। থিয়া খেয়াল না করলেও রুহির চোখের ভাষা আলাদা, একটা অদ্ভুত অনুভব, বিরক্তি নয়, তবে একটা ক্ষীণ চাপা ঈর্ষা। এই মেয়েটা থিয়া, যাকে আহ্বান ভালোবাসে, যার জন্য আহ্বান হাসে, যার ছোট ছোট কথায় আহ্বান গভীরভাবে মনোযোগ দেয়, সে কি আসলেই অতটুকু যোগ্য? রুহির চোখে হালকা কুয়াশা জমে। ভাবি, কিছু সমস্যা, সাহায্য লাগবে? না রে, আজ তোকে একটু বিশ্রাম নিতে চাই। কষ্ট করে এসেছিস তো। আমি তো সাহায্য করতে এসেছি পুরো জীবনটাই। সেই শেষ কথাটা থিয়া শুনলেও বুঝতে পারে না সেখানে কি পরিমাণ ভাঙা অভিমান লুকিয়ে আছে। সকালে খাবার টেবিলে আহ্বান বসেছে টেবিলে, আয়রা পাশে, রুহি থিয়ার পাশে বসে, বাকি চেয়ারগুলোতে বাড়ির লোক সদস্য। সকাল হওয়ার পর সবাই রুহিকে দেখে এবং আহ্বান সবার সাথে রুহির পরিচয় করিয়ে দেয়। আজকের রান্না তো চমৎকার হয়েছে ভাবি। আফান পছন্দ করবে ভেবেই করেছি। রুহি সে কথাই সামান্য হেসে বলল। ভাইয়া তো এমনিতেই সহজে মুগ্ধ হয়নি। হ্যাঁ, থিয়া হেসে ফেলল। তাই তো এতদিন ধরে মুগ্ধ করে রাখার চেষ্টা করছি। আফান মুচকি হাসে। থিয়া মুগ্ধ রাখার চেষ্টা না করলেও সে থিয়ার প্রতি মুগ্ধ সবসময়। রুহির মুখে কিছু বলার চেষ্টা হলেও সে গিলে ফেলে নিজের কথা। এই হাসিটা, এই মুগ্ধতা, এই টান, সব কিছু একসময় সে চেয়েছিল, কিন্তু পায়নি। এখন কেউ পাচ্ছে, কিন্তু সেই কেউ তার সামনেই, প্রতিদিন, প্রতিক্ষণ। দুপুর। থিয়া ঘরে আয়রার সাথে গল্প করছে। রুহি বই পড়ার নাম করে একাই বসে আছে বারান্দায়, তার খোলা খাতায় লিখে যাচ্ছে। আমি হারিয়ে গেছি, একটি ভুল চাওয়া, একটি চুপ থাকা ভালোবাসা, যার উত্তর ছিল না। আজ সেই নাকে হাসি মুখে মেনে নিয়েছি, কিন্তু আমার হৃদয় কি মেনে নিয়েছে? রুহি জানে তার অনুভূতি অন্যায় নয়। সে আফানকে ভালোবাসত এবং সেই ভালোবাসা সে লুকিয়ে রেখেছে বহু বছর। কিন্তু আজ সেই ভালোবাসার ঠিক সামনে দাঁড়িয়ে একজন, থিয়া। আফান যাকে আদরে রাখে, যাকে গভীর ভালোবাসা দেয়, যার প্রতিটা হাসিতে প্রাণ ঢেলে দেয়। রুহির বুকের ভিতর তীব্র একটা হিংস্র শূন্যতা ছড়িয়ে পড়ে। রাত। থিয়া বই পড়ছে। আহ্বান তখন অফিসের ফাইল নিয়ে ব্যস্ত। রুহি পাশের ঘরে। হঠাৎ বিদ্যুৎ চলে যায়। ঘর অন্ধকারে ভরে ওঠে। আহ্বান টর্চ আনতে ওঠে। সেই ফাঁকে রুহি ধীরে এসে থিয়ার পাশে বসে। ভাবি, একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। আপনি কি কখনো মনে করবেন না, যদি আহনাব ভাইয়াকে আগে পেতেন, তাহলে হয়তো আরো গভীর করে ভালোবাসতে পারতেন? থিয়া একটু চমকে ওঠে, হালকা হাসে। ভালোবাসা কি সময় দেখে আসে রুহি? যাকে পাই, তাকে যদি ধরে রাখতে পারি, এটাই তো আসল কথা। রুহি চুপ করে যায়। তার চোখে তখন একরাশ অন্ধকার। নিজেকেই প্রশ্ন করে, আমি কি এই ভালোবাসার মাঝে এক অনাহূত আগন্তুক, নাকি হারিয়ে যাওয়া একটা সুযোগকে কেবল ফিরে পেতে চাইছি? রুহি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ব্রাশ করছে, ঠোঁটে হালকা লিপ গ্লস। নিজেকেই বলে, আমি ভুল করিনি, আমি শুধু তাকে চেয়েছিলাম। তবে এখন আমি শুধু দেখতে চাই সে আমাকে কতটা এড়িয়ে যেতে পারে। রুহির চোখে তখন এক গভীর ধূসর দৃষ্টি। একটা নিঃশব্দ আগুন জ্বলছে তার ভিতরে, যা বাহির থেকে ঠান্ডা দেখালেও ভিতরে সে পড়ছে। আর সেই আগুনের আঁচ কখন যে কার গায়ে লাগবে তা কেউ জানে না। রুহির চোখে একটা চাপা অভিমান। সেই অভিমানে লুকিয়ে রাখার অভিনয় সে করেছে অনেক দিন,
হাসি মুখে কথা বলেছে, পাশে থেকেছে, এমনকি একবার ভেবেছিল আহ্বান হয়তো সময়ের সাথে বদলে যাবে, কিন্তু আহ্বান বদলায়নি। সে আজও রুহিকে শুধুই একজন পুরনো পরিচিত হিসেবেই দেখে। কোনো এক বিকেলে রুহি যখন একটু সাহস করে আহ্বানকে ভালোবাসার কথা বলেছিল, তখন সে রুহিকে প্রত্যাখ্যান করেছিল। আহ্বান কিছুক্ষণ চুপ করেছিল, তারপর শুধু বলেছিল, জানি, কিন্তু আমি তো তোমাকে কোনোদিন সে চোখে দেখিনি রুহি। তুমি তো জানো আমি কখনো তোমাকে ওইভাবে দেখিনি। শব্দগুলো খুব সহজ ছিল, কিন্তু রুহির বুক চিরে শব্দগুলো খুব সহজ ছিল, কিন্তু রুহির বুক চিরে গিয়েছিল সেদিন। মুখে সে হাসি রেখেছিল ঠিকই, কিন্তু ভিতরটা যেন শূন্য হয়ে গিয়েছিল। আজও সেই কথা তার মনে পড়ে, বিশেষ করে যখন আহ্বান কাউকে নিয়ে হেসে কথা বলে। রুহির বুকের গভীরে সেই পুরনো কষ্টটা যেন ফিরে আসে। তবুও রুহি কারোর সামনে কিছু বলে না, শুধু একা একাই ভাবতে বসে। ভালোবাসা কি শুধুই ভাগ্যবানের জন্যই লেখা থাকে? রাত গভীর, ফ্ল্যাটের করিডোরটা নিঃশব্দ। থিয়া ঘুমিয়ে পড়েছে আয়রার পাশে, আহ্বান অফিসের কিছু কাজ নিয়ে অন্য ঘরে। রুহি একাই বসে আছে নিজের ঘরে জানালার পাশে, তার হাতে ধরা একটা পুরনো চিঠি। চিঠিটার শিরোনাম, প্রিয় আহনাব ভাই, যদি কখনো তুমি পড়ো। সেই চিঠি কোনো দিনও দেওয়া হয়নি, তবে প্রতিটা শব্দে লুকিয়ে আছে তার না বলা প্রেম। রুহির চোখ ছলছল করছে। আমি তো কাউকে ঠকাতে আসিনি, আমি শুধু চেয়েছিলাম একজনের পাশে থাকার সুযোগ। তুমি তা দাওনি, তবু দূরে সরে যাইনি, কারণ ভালোবাসা তো দাবির জিনিস না। ভালোবাসা মানে অপেক্ষা, মানে সহ্য করা। রুহি চিঠিটা ছিঁড়ে ফেলে না, বরং টেবিলের নিচে রেখে দেয় ধীরে, যেন ঠিক কোনো একদিন কেউ যদি খুঁজে পায়। রাত শেষ, সকালের আলো একটু একটু করে জানালার ফাঁক গলিয়ে ভিতরে ঢুকছে। থিয়া বিছানা ছেড়ে উঠে বসে, আর তার চোখে অস্বস্তি ছায়া। গত রাতের টেবিলে রুহির রন্ধনশৈলী, তার রেফারেন্স, হাসি, সব কিছুতেই যেন এক ধরনের নিজেকে জাহির করার চেষ্টা ছিল। থিয়া তা অস্বীকার করে না, কিন্তু সহ্য করা কঠিন। আহ্বান তখনও ঘুমোচ্ছে। থিয়া ধীরে তার পাশে এসে বসে, তার চোখে মুখে একটা সিদ্ধান্তের ছাপ। সে আর চুপ করে সহ্য করবে না। আহ্বান অফিসে বের হওয়ার আগে থিয়ার হাত ধরে বলল, থিয়া, আমি একটা কথা ভাবছি কিছুদিন ধরে। কি? তোমরা এখানে অনেকদিন হয়ে গেছে, এটা আমার বাবার বাসা। তুমি সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করবে না। আমার অফিসের কাছে একটা সুন্দর ফ্ল্যাট আছে, বছরখানেক আগেই কিনেছিলাম। একটা ছোট্ট ফ্ল্যাট, 3টে বেডরুম, অ্যাটাচড ওয়াশরুম, বেলকনি, রান্নাঘর, আর এর জন্য যথেষ্ট জায়গা। চাইছি আমাদের ছোট্ট পরিবারটা একটু নিজের মতো করে গুছিয়ে নিতে। থিয়া চমকে তাকালো। মানে তুমি আলাদা থাকতে চাও? না, মানে আমি চাচ্ছি আমাদের মতো করে একটা শুরু হোক। রোহিত থেকেও নিজের মতো থাকুক, আমরা আমাদের মতো। থিয়া চুপ। এটা ভালো, এটা তার চাওয়াও ছিল কিছুটা। তবু রুহির মুখটা ভেসে ওঠে তার মনে। দুপুরে বাড়ির সবাই মিলে খেতে বসেছে। আহ্বান জানালো তার সিদ্ধান্ত। আমি একটা ফ্ল্যাট কিনেছিলাম অফিসের পাশে। থিয়া, আয়রা আর আমি ওখানে কিছুদিন থাকবো। এখানে যেমন সবাই আছে, ওখানে আমরা একটু নিজেদের মতো করে থাকবো। ঘরে হালকা উত্তেজনা। আহ্বানের মা আপত্তি জানায়। এই বাসা কি তোমাদের ছোট হয়ে গেছে? তোমার তো এখানে সব সুযোগ সুবিধা আছে। আহ্বান ভদ্রভাবে বোঝায়। তা না, কিন্তু নিজের মতো একটা স্পেস দরকার। তোমরা চাইলে প্রতিদিন দেখতে আসবে, থাকবে, আমি ওদের নিয়ে আসবো, সমস্যা নেই তো। আমি তো তোমাদের ছেলেই থাকবো, পাল্টে যাব না। বাকিরা ধীরে ধীরে রাজি হয়। তবে ঠিক তখনই রুহি হেসে বলে, ভাইয়া, একটা কথা বলি। হ্যাঁ বলো। আমি কি তোমাদের সাথে যেতে পারি? ফ্ল্যাটে একটু হেল্পও করতে পারবো। ভাবির তো ছোট বাচ্চা আছে, আমি অভ্যস্ত। ঘরের সবাই স্তব্ধ। আহ্বান থেমে যায়। থিয়া মুখ ঘুরিয়ে নেয়। আহ্বান একটু শক্ত গলায় বলে, রুহি, আমার মনে হয় সেটা ঠিক হবে না। তুমি তো এখানে ভালো আছো সবার সঙ্গে। রুহি চোখ নামিয়ে নেয়, ঠিক আছে ভাইয়া। কিন্তু তার বুকের ভিতর তখন এক যুদ্ধ। চোখে জল জমে, ঠোঁটে এক চাপা অভিমান। সে শুধু ভাবে, আবার ঠেলে দেওয়া হলো আমার, আমি বাইরে মানুষ হয়ে রইলাম।
তবু এই গল্পের শেষ আমি দেখবো না। একদিন ওর চোখে আমিও ঠিক সেই মুগ্ধতা নিয়েই ফিরবো। রাতে রুহি একা বারান্দায় বসে আছে। তার চোখে কিছুটা অপমানের ছাপ, কিছুটা কষ্ট। তুমি চাইলে আমায় নিতে পারতে আর্ণব ভাইয়া। তুমি বলো না। না, সবাই শুনলো, সবাই বুঝলো। তোমার কাছে আমি আজও সেই এক পুরনো পাতাই রয়ে যাব, যা ঝরে গেছে বহুদিন আগে। তবুও হাওয়া এলেই না জানি কোথাও থেকে আর উড়ে এসে পড়ে তোমার সামনে। রুহি চোখ বন্ধ করে। তার বুকের গভীরে একটা সিদ্ধান্ত জন্ম নিচ্ছে। এবার সে শুধু থেমে দেখবে না, ধীরে ধীরে ওর মিষ্টি সংসারে হাওয়ার মতো ঢুকে পড়বে। একটা পাতা হয়ে, যেটা কেউ ফেলতে চাইলেও সহজে যায় না। পরদিন সকালে রুহি থিয়ার পাশে এসে দাঁড়ায়। ভাবি, তুমি কি কাল চলে যাচ্ছ? হ্যাঁ, ইনশাআল্লাহ কাল দুপুরেই ফ্ল্যাটে উঠবো। ভালো তো, একটু শান্তিতে থাকতে পারবে। থিয়া বুঝতে পারে না কথাটার ভিতর লুকিয়ে থাকা ব্যঙ্গ। সে শুধু হালকা এসে বলে, তোমার জন্য দোয়া রইল রুহি। রুহি মুচকি হাসে। তার মুখে এক ধরনের প্রশান্তি, কিন্তু চোখে গভীর কিছু, যা থিয়া ঠিক ধরতে পারে না। ফ্ল্যাটে ওঠার দিন আফওয়ান নিজের অফিসের কাছের ফ্ল্যাটে থিয়া ও আয়রাকে নিয়ে চলে আসে। ছোট্ট কিন্তু গোছানো ফ্ল্যাট। থিয়ার মনে কিছুটা প্রশান্তি, তবুও কোথাও একটা শূন্যতা। আফওয়ান পাশেই দাঁড়িয়ে বলে, এটা আমাদের নতুন শুরু। তোমার ভালো লাগছে তো? হ্যাঁ, তুমি পাশে থাকলে সবকিছু ভালো লাগে। আফওয়ান হেসে আয়রাকে কোলে তুলে নেয়। ফ্ল্যাটের জানালা দিয়ে হালকা আলো এসে পড়ে। মুখে পড়ে নতুন সকাল, নতুন সংসার, নতুন শান্তি। রাত। রুহি নিজের রুমে বসে ফোন ঘাঁটছে। আফওয়ানের ইনস্টাগ্রাম স্টোরিতে থিয়ার রান্না করা খাবারের ছবি। নিউ হোম, নিউ ওয়ার্মথ। থিয়া মেড ইট বিউটিফুল। রুহির বুকের ভিতর একটা হিমশীতল বাতাস বয়ে যায়। সে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে। তারপর উঠে দাঁড়ায় আয়নার সামনে। নিজেকে দেখে বলে, তুই কি হেরে যাবি রুহি? যে মানুষটাকে মন খুলে চেয়েছিলি, সে কি চিরকালের জন্য অন্যের গল্প হয়ে থাকবে? একটা নতুন পরিকল্পনা শুরু হয়। পরদিন সকাল। ফ্ল্যাটের দরজায় কলিং বেল। থিয়া দরজা খুলে চমকে ওঠে। রুহি, তুমি এখানে? রুহি হেসে বলে, তোমাদের জন্য কিছু মিষ্টি এনেছি ভাবি, কাল রাতেই বানিয়েছি। তোমার তো মিষ্টি খেতে ভালো লাগে, তাই ভাবলাম। আফওয়ান তখন অফিসে। থিয়া দ্বিধায় পড়ে। রুহি, তুমি এখানে? একটু খুঁজেই বের করলাম ঠিকানা। তুমি কি আমাকে এক কাপ চা খাওয়াবে না? থিয়া চুপ। রুহির চোখে তখন এক শীতল দৃষ্টি। তার হাসির আড়ালে যেন ঘূর্ণে ওঠা এক আত্মবিশ্বাস। এই প্রথমবার থিয়া অনুভব করে রুহি শুধু আসেনি, সে ফিরেছে। সে থাকতে এসেছে। রুহি বসেছে থিয়াদের ছোট ফ্ল্যাটে ডাইনিং টেবিলে, চোখে মায়া, হাতে মিষ্টির প্যাকেট। ভাবি, চাটা আমি বানিয়ে আনবো? তুমি তো সকালেই ব্যস্ত হয়ে পড়ো আয়নাকে নিয়ে। থিয়া সামান্য চমকে যায়। না রুহি, আমি বানিয়ে আনছি। তবে আমি চা দিতে পারি। এই ঘরেও তো একটা মানুষ হতে চাই। থিয়া শুনে থমকে যায়। রুহির কথায় যেন এক ধরনের ঘোষণা ছায়া। ঘরের মানুষ এই ঘরে। সে শুধু বলে, এটা তো আমাদের খুব ব্যক্তিগত জায়গা রুহি, তুমি এইখানে কিভাবে? রুহি হাসে। ভাবি, আমি কি অতীত হয়ে গেছি তোমাদের জীবনে? আমিও তো ছিলাম 2 দিন আগে, এখন আছি না। থিয়া এবার আর কিছু বলে না। তার চোখে উদ্বেগ। দুপুর। আহসান বাসায় ফিরেছে অফিস থেকে। দরজা খুলে দেখে ঘরের ভিতরে রুহি। ঘরে ঝাড়ু দিচ্ছে সে। রুহি, তুমি এখানে কিভাবে এলে? ভাইয়া, ভাবির জন্য মিষ্টি এনেছিলাম। তোমার বাসা এত দূর, এত সুন্দর, আমি ভাবলাম একটু গুছিয়ে দিই, ভাবিকে হেল্প করতে। তুমি তো সকাল সন্ধ্যা অফিসে, আর ভাবি তো একাই সব কাজ করে। আফান তাকায় থিয়ার দিকে। থিয়া চোখ নামিয়ে নেয়, কিছুই বলেনি। আফান কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, কিন্তু রুহি, তোমার নিজস্ব জীবনও আছে। তুমি বারবার এখানে এলে হয়তো একটু অস্বস্তি হয়। রুহি হেসে বলেন, অস্তিত্ব হলে বলো ভাইয়া, আমি তো তোমাদের বোঝা হতে চাই না। কথাটা বললেও তার চোখে একরাশ চাপা অভিমান। রাতে রুহি চলে যায় আফানদের বাসায়, সেখানেই থাকে। আবার পরের দিন আসবে বলে জানিয়েছে।
কিন্তু থিয়াকে কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলে গিয়েছে যাওয়ার আগে। থিয়া বুঝে যায় এটা বন্ধুত্ব নয়, এটা শান্ত মুখে সাজানো যুদ্ধ। রাতে আফান থিয়াকে জিজ্ঞেস করে, রুহি আবার এলো কেন? তোমার কি অস্বস্তি হচ্ছে? থিয়া অনেকক্ষণ চুপ থেকে বলে, আফান, আমি তোমার পাশে থাকতে চাই, কিন্তু পাশে দাঁড়িয়ে যদি কেউ প্রতিদিন আমাকে ঠেলে ফেলার চেষ্টা করে তাহলে আমি ভেঙে পড়বো না তো? আফান থিয়ার হাত ধরে। আমি কিছু বুঝতে পারছি না, তুমি বলতে পারো পরিষ্কার করে। থিয়া তার চোখে চোখ রাখে। রুহিকে থামাতে হবে, এখন না থামালে পরে আমি হারিয়ে যাব, আর আমি তোমায় হারাতে চাই না আমি। আফান থমকে যায়। সে বুঝে যায় এই ছোট্ট সংসারে শান্তি বজায় রাখতে এখন কিছু একটা করতে হবে। পরদিন আফান রুহিকে ফোন করে। রুহি, তুমি আসবে না আর। আমি ঠিক করলাম কিছুদিন পরিবারটি একটু নিজেদের মতো করেই থাকবে। তারপর বলে, তাই তো, আমি তোমার জন্য তো সবসময় নিজের মতোই গুছিয়েছি। আমি তো কেবল অতীত। ফোনটা কেটে যায়। কিন্তু গল্পটা কি এখানে শেষ? রুহির চোখে তখনও সেই ধূসর দৃষ্টি। সে ফিসফিস করে বলে, তুমি নিজে থেকে দূরে সরালে আমাকে, তবে এবার আমি এমনভাবে ফিরে আসব যে আমাকে ঠকাতে হলে তোমাকে তোমার ভালোবাসাকেই প্রশ্ন করতে হবে। রাতের আধারে চাঁদ ছিল না, তবুও একটা আলো জানালার পর্দায় ছুঁয়ে ভিতরে ঢুকেছিল। আলো না, যেন চাপা কান্নার রেশ। থিয়া বারান্দায় দাঁড়িয়ে চুল খুলে রেখেছে, বাতাসে উড়ছে। মনে হয়েছে একটা গল্প যেন তার ভিতরেই লেখালেখি করছে। তার পিছনে আফওয়ান এসে দাঁড়ায়। ঠান্ডা লাগবে, ভেতরে চলো। থিয়া চুপ। সে জানালার বাহিরে তাকিয়ে শুধু বলে, আকাশ এত ফাঁকা কেন আফান? আফওয়ান উত্তর খুঁজে পায় না। থিয়ার কণ্ঠে যেন জমানো অভিমান। সে অভিমান নিজেকে হারিয়ে ফেলেছে, আবারও খুঁজে পেতে চায় কেবল একজনে। তুমি ঠিক করেছো তো কে? রুহিকে দূরে পাঠানো? আফওয়ান এক পা এগিয়ে আসে। হ্যাঁ, এই সংসার, এই সম্পর্ক, এটা রক্ষা করতে হলে সিদ্ধান্ত তো নিতেই হতো। আমি যে তোমাকে চেয়েছি, চাই সবসময়। থিয়া চোখ বন্ধ করে। তার ঠোঁটে কাঁপন, শান্তি ও অস্থিরতার মাঝের এক দোলাচল। সকাল, ফ্ল্যাটে নতুন আলো ঢুকেছে। আইরা ঘুমোচ্ছে। থিয়া রান্নাঘরে, কড়াইয়ে ফুটছে লাল লাল সিমের দানা। আলু সিদ্ধর ঘ্রাণে সকালটা যেন নিজের মতো এক কবিতা হয়ে উঠেছে। আফান এক কাপ চা হাতে আসে। থিয়া, তুমি জানো রুহি আমাকে একটা চিঠি লেগেছে, আর সেটা ড্রয়িং রুমে টি টেবিলের উপর রেখে গিয়েছে। কিছুক্ষণ আগেই দেখলাম। চিঠি? হ্যাঁ, কালকে হয়তো রুহি রেখে গিয়েছিল। আফান পকেট থেকে চিঠিটা বের করে দেয়। থিয়া পড়ে। প্রিয় আনাব ভাই, যদি কখনো তুমি পড়ো জেনে নিও আমি কাউকে দোষ দেইনি। তোমার প্রতি আমার অনুভব ছিল আছে, কিন্তু কখনো তা বাধা হয়ে দাঁড়াতে চাইনি। থিয়ার চোখে জল জমে। এই ভালোবাসা যে ভালোবাসার দাবি করেনি, তবুও অস্তিত্ব ছাপিয়ে ছায়ার মতো সঙ্গী হতে চেয়েছে। সন্ধ্যা, আফানের বাবার বাসা। রুহি একা। তার ঘর, তার জানালা, তার কাঁধে রাখা একটা পুরনো শাল, আর চোখে জেগে থাকা লালিমা। সে চুপ করে বসে আছে, হাতে রাখা মোবাইলে আফানের ছবি। তার পাশে থিয়ার হাসি মুখ। সে হালকা কাপা গলায় বলে, আমি তো শুধু ওর পাশে একটু থাকার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সে তো আমায় দেখে না। আমি যতই থাকি তার ছায়ায়। রুহির চোখে জল। তার বুকের ভিতর এক চিৎকার জমে আছে, কিন্তু ঠোঁটের কোণে হাসি রেখে সে বলে, একটা ফুল যদি নাও হয় প্রিয় কারোর, তবু তার গন্ধ তো বাতাসেই থাকবে প্রতিদিন। আফান থিয়াকে নিয়ে আইরাকে স্কুলে দিয়ে ফিরছে। ফ্ল্যাটে ফিরে দেখে দরজার সামনে রাখা একটা ছোট্ট প্যাকেট, ভিতরে লেখা, তোমাদের জন্য শেষ উপহার। আমি চলে যাচ্ছি, একেবারে নয়, শুধু একটু দূরে, নিজের জন্য। ভালো থেকো, আর প্লিজ আমাকে ভুলে যেও না, রুহি। থিয়া আর আফান দুজনেই স্তব্ধ। একটা সম্পর্ক, এক মায়া, এক জেদ আজ থেমে গেছে। রুহি আফানের বাসা ছেড়ে চলে গেছে কোনো এক অজানা স্থানে। রাতে থিয়া ছাদের দিকে তাকিয়ে বলে, আফান, তুমি জানো আমি রুহিকে ঘৃণা করিনি কখনো, কারণ আমি জানি ভালোবাসা শুধু পাওয়ার নয়, তা একটা যন্ত্রণা যা কেউ কেউ লুকিয়ে রাখে, কেউ কেউ মুখ ফুটে বলে না। আফান শুধু তার পাশে দাঁড়িয়ে চুপচাপ বসে। ভালোবাসা মানেই তো সব ভারী উত্তর মুখে হাসি রেখে বলাটা, তুমি সুখে থাকো।
থিয়া মাথা হেলিয়ে দেয় তার বুকে। একটা দীর্ঘ রাতের পর শেষমেশ যেন ঘরে আবারও শান্তি নামে। কিন্তু অন্যদিকে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে এক মেয়ে হাতে ফোনে টাইপ করছে। আমি এখন যাচ্ছি, কিন্তু আমি ফিরে আসব এক নতুন গল্প নিয়ে, যেখানে আমি নায়িকা হব হার না মানার গল্প। চোখে এক অদ্ভুত দীপ্তি। রুহি হেরে যায়নি, সে শুধুই সরে গেছে যুদ্ধ জিততে। রাত। নতুন ফ্ল্যাটে তৃতীয় রাতের নীরবতা যেন কিছু একটা বলছে। ঘরের বাতাসে এক ধরনের অচেনা উত্তাপ। 3 বেডরুমের এই ছোট্ট ফ্ল্যাটে কেবল একটা ঘরেই আলো জ্বলছে, নরম মিঠে আলো। থিয়া তখন আয়রাকে ঘুম পাড়িয়ে এসে ধীরে বারান্দায় দাঁড়ালো। চোখে একটা অদ্ভুত আবেশ, বুকজোড়া ভয় আর আকাঙ্ক্ষায় ভিজে। রাতটা যেন নিঃশব্দ এক কবিতা। ঘরের আলো নিভে গেছে, লোডশেডিং। শুধু এক কোণে রাখা ছোট্ট মোমবাতির আলো, নরম কমলা ঝলকানিতে ঘরের আবহে যেন স্বপ্ন বুনছে। আহ্বান রুমে ঢুকে দরজা বন্ধ করেই থমকে দাঁড়ায়। তার চোখ আটকে যায় থিয়ার উপর। খোলা ঘন কালো লম্বা সিল্কি চুল, চোখে কাজলের হালকা ছায়া, কোনো কৃত্রিমতার ছোঁয়া ছাড়া গোলাপি পাতলা ঠোঁট, সোনালি পাড়ের গাঢ় গোলাপি শাড়ি। কিন্তু সেই পোশাক যেন আর তাকে আড়াল করতে পারছে না। আহ্বান ধীর পায়ে সামনে এগিয়ে এসে দাঁড়ায়। থিয়া কিছু বলে না, শুধু চুপচাপ আহ্বানের চোখে তাকিয়ে থাকে। সেই চোখ দুটোতে সে খুঁজে পায় ভালোবাসা, অধিকার আর এক ধরনের উন্মাদ কামনা। আহ্বান ধীরে ধীরে এগিয়ে আসে, হাত বাড়িয়ে থিয়ার মুখে ছুঁয়ে বলে, আজ শুধু আমার হয়ে থাকো। তার গলা নরম অথচ গভীর, তীব্র এক তৃষ্ণায় ডুবে থাকা। আহ্বান তার মুখের খুব কাছে আসে, নিঃশ্বাস তার গালে ছুঁয়ে যায়। তুমি কি জানো আমি কতবার ভেবেছি এইভাবে তোমার খুব কাছে আসবো? তার কণ্ঠস্বর যেন দহন। থিয়া কাপা গলায় বলে, আমি ভয় পাইনি কখনো তোমায়, তবে আমি ভয় পেয়েছি নিজের অনুভূতিকে। ভেবেছি তুমি শুধু আমার যত্ন নাও, কিন্তু আমি সত্যি করে কখনো চাও না। আহ্বান হঠাৎ থেমে যায়, তারপরে এক ধাক্কায় টিয়াকে নিজের বুকে টেনে আনে, বলে, তোমার এই চুলগুলো, তোমার কান্নাগুলো, তোমার ঘুমের সময় আমার নাম ডাকার অভ্যাসটুকু আমি সব শুনেছি, সব ভালোবেসেছি। আমি শুধু তোমার স্বামী নই, আমি তোমার ঘরের ছায়া হতে চাই। তার ঠোঁট টিয়ার কপাল ছুঁয়ে যায়, তারপর গালে, তারপর ধীরে ধীরে আরও নিচে। একটা একটা করে শ্বাস গলিয়ে দেয় সেই দাম্পত্যের ভিতর, যেখানে ভালোবাসা ঘনিয়ে আসে। তুমি কি জানো থিয়া, এই মুহূর্তটা আমি কতদিন ধরে কল্পনা করেছি? তার কণ্ঠস্বর নিচু, ভারী আর নিঃশ্বাসে জ্বলন্ত আগুন। থিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে, তার ঠোঁট কাঁপছে, বুক ওঠানামা করছে। সে জানে আজকে রাতের পরে কিছুই আর আগের মতো থাকবে না। আহ্বান হাত বাড়ায়, ধীরে ধীরে থিয়ার গাল ছুঁয়ে যায়, তারপর তার চিবুকটা আঙুলে তুলে চোখে চোখ রাখে। তুমি আমি শরীরে চাই, রক্তে চাই, শিরে চাই, তোমার ঘামের গন্ধে চাই, তোমার কেঁপে ওঠা নিঃশ্বাসে চাই। তার ঠোঁট নেমে আসে থিয়ার গাল বেয়ে গলায়, ঘাড়ে, সেখানে একখানি দীর্ঘ, পবিত্র এবং পাগল করা চুমো, দাঁতের মৃদু কামড়। থিয়ার শরীর ঝাঁকিয়ে ওঠে, সে নিঃশব্দে ফিসফিসিয়ে বলে, আজ তুমি আমায় যেভাবে চাও আমি প্রস্তুত। আমি আর পালাতে চাই না। আমাকে ভাঙো, গলিয়ে নাও, যেভাবে খুশি। আমি আমি আজ তোমার। আহ্বান আর এক মুহূর্ত অপেক্ষা করে না। আহ্বান থিয়ার 2 গাল চেপে ধরে তার ঠোঁটে চুমু খায়, তীব্র গভীর দাবানলের মতো একটা চুমু। কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ নেই, এ যেন দেহের ভিতরের আত্মা মিশে যাওয়ার শুরুর মুহূর্ত। দুজনের নিঃশ্বাস গাঢ় হয়, থিয়ার চোখে একটু সংকোচ, একটু অপারক কাঁপুনি। আহ্বান কিছুক্ষণের জন্য থামে, থিয়া যেন শ্বাস নেওয়ার সুযোগ পায় এবার। পর মুহূর্তেই আহ্বান থিয়াকে কোলে তুলে নেয়, ধীরে ধীরে এগিয়ে যায় বিছানার দিকে, সাবধানে থিয়াকে বিছানায় শুয়ে দেয়। না, কোনো তাড়াহুড়ো নয়, তার প্রতিটা ছোঁয়া যেন পরম যত্নে আঁকা এক ভালোবাসার নকশা। তার গায়ে একটা অদ্ভুত কোমলতা, কিন্তু সেই কোমলতার নিচে এক অজানা দাবি। সে চায় থিয়া আজ শুধু তার হোক, দেহে, প্রাণে, অস্তিত্বে। আহ্বান থিয়ার গাল স্পর্শ করে, তারপর ঠোঁট। আহ্বানের আঙুল থিয়ার গায়ে নেমে আসে ধীরে ধীরে, ঘাড় থেকে বুক, বুক থেকে কোমর। সে যেন থিয়াকে লিখে নিচ্ছে নতুন করে। তার হাত জোড়া পুড়ে যায় থিয়ার গায়ে, চোখ জোড়া বন্দি হয়ে যায় থিয়ার গভীর অভিমানে। ঠোঁটে ঠোঁট, দীর্ঘ এক চুমু যা শুধু শরীরে নয়, মনকেও জড়িয়ে নেয়। ঠোঁটে ঠোঁট, দীর্ঘ এক চুমু যা শুধু শরীরে নয়,
মনকেও জড়িয়ে ধরে। চুমুর গভীরতা এমন যেন দুজনে মিলে এক একটা অতৃপ্ত ইচ্ছেকে পূর্ণতা দিচ্ছে। থিয়া কখনো তার চুলে আঙুল বোলায়, কখনো পিঠে আঁকড়ে ধরে বলে, আরো কাছে এসো, আমি চাই তোমার শ্বাসে মিলিয়ে যেতে। আফান এক মুহূর্তের জন্য থামে না। হাত দিয়ে থিয়ার শাড়ির আঁচল ধীরে ধীরে সরিয়ে দেয়। ঠোঁটের স্পর্শ আঁকে থিয়ার উন্মুক্ত গলায় কাঁধে। তার হাত বেয়ে নেমে আসে পিঠের উপরে। তারপর থিয়ার মসৃণ ফর্সা কোমর, পেটে আঙুলের ডগায় যেন আগুন, আর থিয়ার শরীর প্রতিক্রিয়ায় কেঁপে ওঠে। তোমার ত্বকে হাত রাখলে আমার আত্মা কাঁপে। তোমার এই নরম কোমল শরীর আমার কাছে কোনো পাপ নয়, এটা আমার ভালোবাসার উপাসনা। আফান ধীরে ধীরে থিয়ার ব্লাউজের পিনগুলো খুলতে থাকে, আর তার নিচে লুকিয়ে থাকা এক সতেজ প্রেমময়ী নারীর শরীর বের গিয়ে আসে। আফানের চোখ ভিজে ওঠে। সে বলে, তোমাকে এমনভাবে দেখতে চেয়েছি, কিন্তু আজ তোমার এই পবিত্র সমর্পণ আমাকে আরও শ্রদ্ধা শেখাচ্ছে। তার ঠোঁট থিয়ার গলার কাছ থেকে ধীরে ধীরে নামতে থাকে। বুকের মাঝখানে থেমে সে বলে, এই বুক এতদিন ধরে আমি শুধু কল্পনা করেছি, আজ আমি অনুভব করব। তোমার হৃদস্পন্দন আমার নাম খুঁজে নেব। তার ঠোঁট এবার নেমে আসে থিয়ার বুকের ঠিক মাঝখানে। একটা দীর্ঘ চুমু। থিয়ার চোখ বন্ধ করে শ্বাস চেপে রাখে। শরীরে গভীর শিহরণ বয়ে যায়। হাত দিয়ে মুঠো করে ধরে আহ্বানের চুল। সে মুখ গম্ভীর, কিন্তু হৃদয়ে ঘূর্ণি। আহ্বান তার ঠোঁট দিয়ে লিখে দেয়, তুমি আমার জীবন। তোমার এই হৃদয়ের ধুকপুক শব্দ এখন থেকে আমার দায়িত্ব। তার হাত শরীর জুড়ে বয়ে যায়, তপ্ত নদীর মতো। থিয়ার কণ্ঠে হালকা চাপার শব্দ অজান্তে বেরিয়ে আসে। তার চোখ জোড়া ভিজে ওঠে। ভালোবাসা এমনই, কখনো ছোঁয়ার ভিতর কামনা, আবার কখনো কামনার ভিতর নিষ্পাপ ভালোবাসা। তার হাত শাড়ির ভাঁজে ঢুকে পড়ে, যেখানে লুকিয়ে থাকার শরীরের গোপন ভাষা বোঝে। সেই ভাষা বোঝে কেবল ভালোবাসায় পুড়ে পুড়ে পুরুষ হয়ে ওঠা একজন স্বামী। ঘরের চারপাশে তখন কেবল নিঃশব্দ শ্বাসের শব্দ। রাত বাড়ে। তারা ধীরে ধীরে কাছে আসে। পোশাক খসে পড়ে ফুলের পাপড়ির মতো। এক এক করে তাদের আলাদা অস্তিত্ব গলে পড়ে এক অভিন্ন চাহনিতে। শাড়ি পুরোপুরি খসে পড়ে। থিয়া নিজের হাত দিয়ে মুখ ঢাকতে যায়, কিন্তু আহ্বান তার হাত সরিয়ে দেয়। না, আজ লুকাবে না। তোমাকে আমি পূর্ণরূপে চাই, শরীর, মন, চোখ, আত্মা, সবটা। এই আলো আধারের মধ্যে আমি তোমায় উপাসনা করব। তারা মিশে যায় একে অন্যের মধ্যে। নেই কোনো অশ্লীলতা, শুধু পবিত্র এক দেহজ আগুন, যা কামনার থেকেও গভীর। থিয়া ফিসফিসিয়ে বলে, আমি তোমার সাথে মিশে যেতে চাই, আমার অস্তিত্বকে মিশিয়ে নিতে চাই। মিশিয়ে নাও না আফান। আহ্বান তখন শুধু চুমু, ছোঁয়া আর ভালোবাসায় তাকে ভরিয়ে দেয়। তাদের মাঝে ভালোবাসায় সেই পবিত্র বন্ধন সম্পন্ন হয়, যেটা শরীর দিয়ে শুরু হয়ে আত্মা দিয়ে শেষ হয়। রাত বাড়ে, দেহ পড়ে, মন গলে, চোখে জল নামে, আবার জলের মধ্যেই হেসে ওঠে। বিছানা ভিজে যায় ঘামে, নীরবতা ভেঙে যায় নিঃশ্বাসে। আহ্বান থিয়াকে বলে, আজ আমি তোমাকে অন্ধকারের মতো করেছি, যেখানে আমি শুধু হারিয়ে যাব তোমার গভীরে। তার আঙুল থিয়ার হাত চেপে ধরে। সে থিয়াকে নিজে টেনে নেয়। মোমের আলোটুকুও নিভে যায়। ঘরটা ঢেকে যায় নিঃশ্বাসের স্পর্শে আর চুমুর তাপে। সেই রাত ছিল পবিত্রতম দহন, যেখানে দেহ নয় আত্মাই নগ্ন হয়। ভোর। বিছানায় চাদরের ভাঁজে পেঁচানো একজোড়া দেহ। আহ্বানের কাঁধে মাথা রাখা থিয়া। তার চুল এলোমেলো, ঠোঁট হালকা কাঁপছে, চোখে এক অভিমানে ভেজা তৃপ্তি। আহ্বান তাকে দেখে মৃদু হেসে বলে, আজ থেকে তুমি আমার স্ত্রী, শুধু নামই নয়, আত্মায়, তৃষ্ণায়, পবিত্রতায়। থিয়া বলে, তুমি আমায় আজ সত্যি করেছো। আজ আমার কোনো ভয় নেই, আমি এখন শুধুই তোমার। আহ্বান চোখ বন্ধ করে তার চিবুকে ঠোঁট ছোঁয়ায়। থিয়ার গালে চুমু খায়, বলে, তুমি শুধু আমার স্ত্রী নাও, তুমি আমার শান্তি, তুমি আমার রাতের প্রার্থনা। থিয়া চোখ বন্ধ করে হেসে ফেলে। আহ্বান আবারও বলে, তুমি আমার স্ত্রী, শুধু কাগজে নাও, তুমি আজ আমার সমস্ত পুরুষত্বের পবিত্র স্বীকৃতি। এই গল্প আর চুপ করে থাকে না। এই রাত আজ ভাষাহীন নয়। এই রাত সাক্ষী, এক ভালোবাসার পূর্ণতা, এক আত্মসমর্পণের শ্রেষ্ঠতম অধ্যায়। সকাল এখনও পুরোপুরি হয়নি। বিছানায় এলোমেলো চুলে শুয়ে আছে থিয়া। চোখে শান্তি ছায়া, ঠোঁটে একটু ক্লান্তি, আবার এক চুপচাপ হাসি। আহ্বান পাশেই শুয়ে আছে, তার চোখ খোলা,
সে শুধু তাকিয়ে আছে থিয়ার দিকে, যেন সেই মুহূর্তটা ধরে রাখতে চায় চিরকাল। একটা হাত থিয়ার চুলে আলতোভাবে বুলিয়ে যায়। তুমি কেমন আছো আজ? ভালো, খুব ভালো। আজ মনে হচ্ছে আমি সত্যিই কারো। আহফান তার কপালে একটা আলতো চুমু দেয়। তোমাকে হারানোর ভয় আমার খুব বেশি। আছো? তাহলে আমাকে আর দূরে যেতে দিও না আফান। না, একবার শুধু একসাথে থাকবো। সেদিন বিকেল, ঘরের পরিবেশ নীরব। আয়রা আঁকছে, রং তুলির খেলায় ডুবে গেছে। থিয়া চুপচাপ বসে আছে জানালার পাশে। তবুও যেন কোথাও কিছু একটা অসমাপ্ত। একটা সম্পর্ক শেষ হয়েছে ঠিকই, কিন্তু রুহির উপস্থিতি এখনও চারিদিকে ছড়িয়ে আছে। হঠাৎই ফোন বেজে ওঠে। নাম্বারটা অপরিচিত। থিয়া কল রিসিভ করে। হ্যালো। থিয়া স্তব্ধ, কিন্তু মনটা হালকা হয়ে যায়। উত্তর দেয়। লোকটি আরও কিছু জেনে নিয়ে কল কাটে। রুহি চলে গেছে ঠিকই, কিন্তু সে হেরে যায়নি। সে নিজের জন্য নতুন পথ খুঁজছে। রাত। আহফান বারান্দায় দাঁড়িয়ে, হাতে এক কাপ কফি। থিয়া এসে পাশে দাঁড়ায়। আজ আকাশে অনেক তারা। হ্যাঁ, ঠিক আমাদের মতো জ্বলে আছে, একটু দূরে থেকে। তুমি কি জানো, আমি আজও মাঝে মাঝে ভয় পাই, এই সুখটা কি টিকে থাকবে? থিয়ার চোখে চোখ রেখে আহফান বলে, যতদিন তুমি থাকবে সুখ থাকবে, কারণ সুখ মানেই তুমি। থিয়া কাপা হাতে আহফানের হাত ধরে। এভাবেই তাদের দিন কেটে যায়। তাদের সংসারে সুখ নেমে আসে, আর কোনো বাধাই আসে না। আহফান আর থিয়ার সম্পর্ক আগের থেকেও আরও বেশি সুন্দর হয়েছে। তাদের একে অপরের প্রতি বিশ্বাস আরও গাঢ় হয়েছে। ছোট আয়রাও দিনে দিনে বড় হয়ে উঠছে মায়ের ভালোবাসায় ও স্নেহে। ভোরের আলো ফোটে না ঘড়ির শব্দে। ফোটে থিয়ার নরম হাঁটার ছন্দে। আহফান তখনও ঘুমে, কিন্তু মনের কোণে বাজে এক সুর। থিয়া জেগেছে, মানে সকালটা ভালো হবে। রান্নাঘরের কোণটা আজও বেঁচে আছে থিয়ার হাতের ছোঁয়ায়। চুলায় চায়ের পাতায় ফুটছে কিন্তু কথা, যা রাতে বলা হয়নি, যা অভিমানে জমেছিল চোখের নিচে। আহফান উঠে এসে দরজার ফাঁক দিয়ে দেখে তার ঘরটা ঘর হয়ে আছে কেবল এই মেয়েটার জন্যই। কখনো রান্নায় কম লবণ হলে বলে, এই তো, তুমি রাগ করে রান্না করনি তো? থিয়া তাকায়, চোখে জল নেই, তবু বলা হয় না কিছুই। বাজারের ব্যাগ হাতে আহফান যখন ফিরে, থিয়া দরজা খোলে। কথা কম, কিন্তু ব্যাগের বাজার দেখে হেসে বলে, আজ বুঝি আমার পছন্দের খিচুড়ি? আহফান মাথা চুলকে হেসে ফেলে। সে জানে সংসার মানে খিচুড়ির থেকেও বেশি। রাত করাই। আয়রার ঘুমন্ত নিঃশ্বাসে থিয়ার চোখে ঘুম নামে না। আহফান জানে এই মেয়েটা এখন মা, তবুও রাতের বেলায় বিছানার এক পাশে শুধু প্রেমিকা হয়ে থাকে। সংসার মানে তো আর সব দিন গানের মতো চলে না। ঝগড়া হয়, থালা ভাঙে না ঠিকই, কিন্তু থিয়ার চোখে ভিজে যায়। আহফান জানে বলেই মাথায় হাত বুলিয়ে দেয়। তুমি না থাকলে এই ঘরটা ঘর হতো না থিয়া। সন্ধ্যায় বারান্দায় দুটো চায়ের কাপ, একটা থিয়ার একটা আহফানের, কিন্তু তাতে মিশে থাকে হাজারটা কথা, যা একজোড়া ভালোবাসার মানুষই বোঝে। এটাই তো সংসার। ঝগড়া, অভিমান, হাসি কান্নার ঘ্রাণ, একটা চা ভরা কাপ, একটা হাতে হাত রেখে বলা, সব কিছুতেই তুমি আছো। বিকেলের আলোটা আজ অন্যরকম। ঘরের ভিতর কেমন যেন এক রঙিন নীরবতা নেমে এসেছে। আকাশটা নীল, কিন্তু থিয়ার চোখে আজ এক চিলতে আলো, যা কেবল একজন নারীর হৃদয়ে ফুটে ওঠে যখন সে নিজের ভিতরে নতুন প্রাণের শব্দ টের পায়। সকালে ডক্টরের রিপোর্ট হাতে পেয়েছিল থিয়া। একটু কাপ্পা হাতে খুলেছিল, চোখে ঝাপসা দেখছিল, কিন্তু পড়ে ফেলার পর একটা নিঃশ্বাসে থেমে গিয়েছিল তার সমস্ত পৃথিবী। সে মা হতে চলেছে। না, চিৎকার করে কারোর সাথে ভাগ করে নেওয়ার মানুষ ছিল না তখন পাশে। আহফান অফিসে, আয়রা ঘুমে, তবুও সে জানে এ খবর শুনে আহফানকেই বলতে হবে। সে মানুষটা তার হাত ধরে জীবন শুরু করেছিল। দিনভর সে অপেক্ষা করেছে। ঘড়ির কাঁটা যেন একেবারে শ্বাস নিচ্ছে ধীরে ধীরে। ঘরের পর্দা ধুয়ে রেখেছে, টেবিল সাজিয়েছে, আহফানের প্রিয় খাবার পোলাও আর গরুর মাংস রান্না করেছে। যেন ছোট ছোট সব কিছুতেই নিজের আনন্দ ঢেলে দিচ্ছে সে। আহফান দরজায় পা রাখা মাত্রই থিয়ার বুকের ভিতরটা ধুকপুক করতে থাকে। তার মুখে হাসি, কিন্তু চোখে জল। সে জানে আজ সে কেবল স্ত্রী নয়, আজ সে পৃথিবীর সবচেয়ে সুখী এক মা।
আফান জুতা খুলে ঘরে ঢুকতেই থিয়া এগিয়ে যায়, এক গ্লাস পানি হাতে নিয়ে বলে। আজ তোমার জন্য একটা ছোট্ট চমক আছে। আফান অবাক হয়, হাসে। তুমি রেগে আছো না তো? এই তো সকালে কিছু না বলে উঠে রান্নাঘরে চলে গিয়েছিলে। থিয়া এবার ড্রয়ার থেকে একটা ছোট্ট সাদা খাম তুলে তার হাতে দেয়। আফান জিজ্ঞেস করে, এটা কি? পড়ো, আর তারপর তুমি যা বলবে আমি তাই শুনবো। থিয়া কিছু বলে না, শুধু বলে। আফান কাগজটা খোলে, প্রথম লাইনে চোখ রাখতেই দাঁড়িয়ে যায় সে। তাকে আজও কেউ এমনভাবে স্তব্ধ করে দেয়নি। পজিটিভ এস্টিমেটেড 6 উইকস। তার হাত কাঁপছে, চোখ ঝাপসা। সে যেন ভুল করে পড়েছে, আবারও পড়ে। তার চোখে জল আসে, ঠোঁট থরথর করে। থিয়া এবার এগিয়ে এসে তার বুকে মুখ লোকায়, নিঃশব্দে বলে, আফান, তুমি আবার বাবা হতে চলেছ। আফান থিয়াকে জড়িয়ে ধরে, তার কণ্ঠে ভারী অশ্রু লুকানো আবেগ। তুমি তো শুধু আমার স্ত্রী নাও, তুমি আমার ঘর, আমার শান্তি। এবার তুমি আমার সন্তানের মা। ঘরটা কেমন যেন নরম আলো ঢেকে যায়। আয়রার ফ্রেমে বাঁধা ছবি যেন মুচকি হাসে, আর আকাশের তারা গুনগুন করে গায়। ভালোবাসা মানে নতুন করে জন্ম দেওয়া, নিজের হৃদয় ভাগ করে নেওয়া। সেই রাতে তারা খায় একসাথে, হাসে কাঁদে, জড়িয়ে ধরে। আর থিয়া আফানকে কানে কানে বলে, তোমার ভেতরে আমি গাচ্ছি নতুন পৃথিবী, যার নাম হবে আমরা। নিশ্চয়ই আরিন, তুমি যেভাবে অনুভূতিকে কাগজে দেখতে চাও, আমি সেভাবেই তুলে ধরছি থিয়া আর আফানের সংসার জীবনের পরবর্তী অধ্যায়, যেখানে থিয়া একজন মা হতে চলেছে আর আফান সেই নতুন পৃথিবীর স্থপতি হয়ে উঠছে, নিঃশব্দে ভালোবেসে। এই অধ্যায় হবে আবেগে ভরা, বাস্তবতার ছোঁয়ার মোড়ানো এবং কল্পনার গভীরে গাথা। রাতের আকাশটা নিঃশব্দ, নতুন চাঁদ নেই, পুরনো আলোও নয়। তবুও থিয়ার চোখে এক অদ্ভুত দীপ্তি। আফান তার পাশে বসে আছে, এক হাতে থিয়ার হাত, আরেক হাতে সেই কাগজ, ডক্টরের রিপোর্ট। আয়রা তখন ঘুমিয়ে। সে এখনও জানে না তার জীবনে কে আসছে, একটা ছোট্ট ভাই বা বোন, যার খিলখিল হাসিতে তাদের সংসার আরও গভীর হবে। থিয়া হালকা গলায় বলে, আমি ভয় পাচ্ছি আফান, নিজেকে একটু দুর্বল মনে হচ্ছে আমার। আফান তার হাতটা নিজের বুকের উপর রাখে, মৃদু কণ্ঠে বলে, তুমি দুর্বল হলে তাহলে আমি থাকি কিভাবে শক্ত? তুমি মা হচ্ছ, এ পৃথিবীর সবচেয়ে সাহসী একটা নাম। থিয়া চোখে জল এনে বলে, তবে আমাকে কখনো একা ছেড়ো না। আমার ভেতরে যে নতুন প্রাণটা আছে, সে কেবল আমার নয়, সে তোমার নিঃশ্বাসও চেনে। আফান চুপ করে থাকে। তার মনে পড়ে যায় সেদিন যখন আয়রা প্রথম থিয়াকে মাম্মা বলে ডেকে জড়িয়ে ধরেছিল। প্রথম সে মা হওয়ার অনুভূতি পেয়েছিল, যদিও জন্মদাত্রী মা নয়, তবু মা তো। আজ অনাগত সন্তানের জন্য বুকের ভিতর অজানা ভয়, অজস্র প্রার্থনা। আজও বাবা হিসেবে সে একই মানুষ, তবে এবার সে আগের চেয়েও বেশি পরিণত, আরও বেশি প্রেমিক, আরও বেশি স্বামী। সকালে থিয়ার মুখে বমি বমি ভাব। আফান অফিসে যাওয়ার বদলে ছুটি নেয়। সে থিয়ার চুলগুলো ধরে রাখে, কপালে ঠান্ডা জল দিয়ে বলে, আমি আছি থিয়া, এই সময়টা আমরা একসাথেই কাটাবো। তুমি শুধু জানো, তোমার কষ্টের প্রতিটি সেকেন্ড আমি গুণ রাখছি। থিয়া হেসে ফেলে ক্লান্ত চোখে। তুমি কি করে এত নিঃশব্দে ভালোবাসো? ভালোবাসা কি আর চিৎকার করে বলতে হয়? আফান বলে, না, ভালোবাসাতে গরম জল এনে দেওয়ার মতো। যখন তোমার পেট ব্যথা করে, ভালোবাসা হচ্ছে ডাক্তার চেক আপে তোমার হাত ধরে রাখা। ভালোবাসা মানে হচ্ছে তোমার ভেতরের বাচ্চার শব্দে নিজের হৃদস্পন্দন গুনে ফেলা। আয়রা মায়ের অসুস্থ হয়ে পড়া মানতে নারাজ। কেঁদে কেটে অস্থির সে। কেন তার মা অসুস্থ, কেন বমি করছে, বারবার জিজ্ঞেস করছে সে তার বাবাইকে। থিয়া জানায় যে তার একটা ছোট্ট পুচকে ভাই বা বোন আসবে কিছুদিন পর। আয়রাকে বোঝানো হয় তার খেলার সাথী। শুনেই আয়রার কান্না থেমে যায়, মুখে ফুটে ওঠে সুন্দর নিষ্পাপ হাসি। বিকেলটা আসে নরম আলো নিয়ে। আয়রা তার খেলনা নিয়ে খেলতে বসেছে। থিয়া বারান্দায় বসে, তার কোলে এক হাত রাখা বেটে। সে যেন কথা বলছে সেই ছোট্ট প্রাণটার সঙ্গে। শোনো, আমি তোমার মা। আমার ভয় লাগে, কিন্তু তোমার জন্য আমি সাহসী হব। তোমার বাবার চোখে আমি নিজের নতুন স্বপ্ন এঁকে দেখি। তোমার স্পর্শে আমি নতুন করে জীবন খুঁজে পাই। আফান ভিতর থেকে হালকা গলায় ডাকে, থিয়া চলো, আজ তোমার পছন্দের আইসক্রিম খেতে চাই। থিয়া অবাক হয়।
আমার তো এখন খেতে মানা। আফান মুচকি হেসে বলে, 1 চামচ খেলে কিছু হবে না। আর ওই ছোট্ট মানুষটা নিশ্চয়ই চকলেট ফ্লেভার পছন্দ করে। ওরা বেরিয়ে যায় 4 জন। যদিও বাইরের চোখে এখনও তারা 3 জনই, তবে আফানের চোখে সে বাচ্চাটাও আছে, যার জন্ম এখনও হয়নি। তবুও তার অস্তিত্বে বদলে যাচ্ছে প্রতিটা দিন। রাত্রে শুয়ে থাকা থিয়ার পাশে আফান বলে, তুমি জানো, তুমি যেখানে থাকো আমি সেখানে নিরাপদ। তুমি মা হচ্ছ, আর আমি আবার নতুন করে প্রেমে পড়ছি তোমার তোমার ভেতরে বেড়ে ওঠা আমাদের সন্তানের আর এই ছোট্ট সংসারের। সকাল হয়নি এখনো পুরোপুরি। আকাশে এক ফালি নরম লাল আলো, চাঁদের ক্ষীণ রূপালি ছাপ মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আকাশের পূর্ব দিগন্তে এক ফালি লালাব রঙের রেখা, তার নিচে অজস্র ধূসর মেঘের স্তর, যেন রাতের সমস্ত স্বপ্নগুলো গুটিয়ে নিয়ে সূর্যোদয়ের আগে একবার শেষ নিঃশ্বাস ফেলছে। দূরে নামহারা পাখিরা ডাকে, তাদের ডাকগুলোও যেন আজ কেমন নরম, একটুখানি ভয় মেশানো, যেন এই পৃথিবীর নীরবতা ভেঙে ফেলতে চাইছে না কেউ। দূরে গাছপালা কুয়াশায় ঢাকা, পাতার ফাঁক দিয়ে হাওয়া ঢুকে পড়ে চুপিসারে। সবুজ গাছের পাতারা ভিজে আছে রাতের জলে। পাতায় জমে থাকা শিশিরের ফোঁটাগুলো রৌদ্রের স্পর্শ না পেয়ে এখনও ঠান্ডা কাঁপুনি দিয়ে দাঁড়িয়ে আছে। মাঠের ঘাসে শিশির বিন্দু ঝকমক করে ভিজে, নরম রূপালি আভায় দীপ্তময়, যেন প্রতিটা ঘাসের ডগায় আল্লাহ এক একটি নূর নামিয়ে রেখেছেন, যেন হাজারো অশ্রুর আড়ালে জমে থাকা এক টুকরো রৌদ্রের স্বপ্ন। পাখিদের সুরে মিশে আছে ফজরের আজানের শেষ স্থান। হাওয়ার গতিও ধীরে, মৃদু আর স্পর্শকাতর, যেন কারো কাঁধে হাত রাখছে নিঃশব্দে সান্ত্বনা দিতে। চারপাশের প্রকৃতি অদ্ভুত শান্ত, কিন্তু তবুও কিছু কিছু মনের কোণে অদৃশ্য কষ্ট জমে আছে। চোখে না দেখা চাপা আর্তনাদ, যা কেউ শুনতে পায় না, তবুও বুকের ভিতর মেঘলা আকাশের মতো ভারী হয়ে থাকে। এই ভোরের আলো বড় সুন্দর, বড় নিষ্পাপ, তবুও কিছু কিছু মন আজও আধারে আটকে আছে। কারো জীবনে সকাল মানেই নতুন শুরু, আবার কারো জীবনে সকাল মানেই শুধু অপূর্ণ স্বপ্নের এক দীর্ঘশ্বাস। আলোর আভা কেবল জানালার ধারে এসে দাঁড়িয়েছে। থিয়া চুপচাপ শুয়ে আছে পেটের উপর হাত রেখে, চোখে অদ্ভুত এক স্বপ্নমাখা ক্লান্তি, ঠোঁটে নিঃশব্দ প্রার্থনা, বুকের ভিতর অগোছালো ভয়। আফান পাশে বসে আছে, তার চোখ লাল, সারা রাত জেগেছে। শীতল হাতখানা আলতো করে রাখে থিয়ার কপালে। কি হচ্ছে বলো তো, কষ্টটা খুব বেশি? থিয়া নিঃশব্দে মাথা নাড়ে, চোখ বন্ধ, তবুও চোখের কোনা বেয়ে জল গড়িয়ে পড়ে। ডক্টরের কথা গতকালও কানে পাচ্ছিল। আইসক্রিম খেতে গিয়ে বাড়ি ফেরার সময় আফান তার এক বন্ধুর হসপিটালে নিয়ে গিয়েছিল থিয়াকে, ভালো গাইনোকোলজিস্ট দেখানোর জন্য। তারপর ডক্টর কিছু পরীক্ষা করার পর জানিয়েছে, প্রেগনেন্সি খুব রিস্কি মিসেস থিয়া। হয় অ্যাবর্শন করতে হবে, নয়তো আপনার জীবন ঝুঁকিতে পড়বে। এমনকি বাচ্চাটাকেও বাঁচানো যাবে না। খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। থিয়ার বুকের ভিতরটা হাহাকার করে ওঠে। সে কি পারবে না সেই ছোট্ট প্রাণটাকে আঁকড়ে রাখতে? তার পেটে যে নতুন একটা পৃথিবী বেঁধেছে, তাকে কি পৃথিবীর আলো দেখাতে পারবে না? আফান হঠাৎই থিয়ার গালে হাত রাখে, তার চোখ ভিজে গেছে, কণ্ঠ কাঁপছে। আমাদের সন্তানের কিছু হবে না থিয়া, কিছুতেই না। তুমি আমাকে কথা দাও, তুমি লড়বে, আমি আছি, পুরোটা সময় তোমার পাশে থাকবো। থিয়া চোখ মেলে চায়। আফানকে এখন আর স্বামী মনে হয় না, মনে হয় এই মানুষটাই তার ভিতরের সমস্ত ভয়, সমস্ত অন্ধকার দূর করার আলো। কিন্তু ভিতরটা কাঁপে, বুকের ভিতর শ্বাস আটকে আসে। সে ফিসফিস করে বলে, আমি চাই ওকে, এই ছোট্ট প্রাণটাকে আমি চাই ও জন্ম নিক, ওকে একবার বুকের কাছে নিই, ওর কাঁদো কাঁদো মুখটা দেখি একবার। কিন্তু যদি কথা শেষ করতে পারে না, গলার স্বর বুঝে আসে। আফান তার হাত দুটো ধরে বলে, কোনো যদি নেই, তুমি আর ও তোমরা দুজনে থাকবে। দেখো, আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি, এই ঘরটা, এই সংসারটা, এই স্বপ্নটা আল্লাহ নষ্ট হতে দেবেন না। তুমি শুধু হাল ছেড়ো না, শুনছো থিয়া, হাল ছেড়ো না। সময় পার হতে থাকে। আফান আর থিয়ার পরিবারও জেনে গেছে বিষয়টা। সবাই থিয়ার সাথে দেখা করে গেছে। দুই পরিবারই তাকে নিজেদের বাসায় নিতে চেয়েছিল, কিন্তু আফান জানিয়ে দিয়েছে তার স্ত্রী এই সময়ে সে একাই পাশে থাকবে, একাই সামলাবে। অনেক বোঝানোর পরও যখন আফান রাজি হয়নি, তখন সবাই হাল ছেড়ে দিয়েছে।
আরও কিছুক্ষণ থেকে যার যার বাসায় চলে গেছে। এভাবেই সময় পার হতে থাকে, দিনের পর দিন, মাসের পর মাস। দিনগুলো বেদনার, কষ্টের। হঠাৎ করেই একদিন রক্তপাত শুরু হয় থিয়ার। বাথরুমে লাল রঙের ফোঁটা দেখে থিয়ার চোখ অন্ধকার হয়ে আসে। সে চিৎকার করতে পারে না, নিঃশব্দে দেয়াল ধরে দাঁড়িয়ে থাকে, পড়ে যায় ফ্লোরে। শব্দ পেয়ে আফান ছুটে আসে, থিয়াকে কোলে তুলে নিয়ে বেরিয়ে যায়। তার চোখে এখনও শুধু প্রার্থনা। হাসপাতালে ভর্তি করা হয়, স্যালাইন, ইঞ্জেকশন, অক্সিজেন। ডক্টর বাহিরে এসে বলে,